নমস্কার। রাজ্য বাজেট নিয়ে আলোচনা চলছে বিধানসভায়। তার পাশাপাশি কয়েকটি বিষয় নিয়ে একেবারে বিধানসভা উত্তাল হয়ে উঠেছে। বিধানসভার এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে যে কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে প্রায় প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি, সেটি হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথা। বেশ কয়েকদিন ধরে আলোচনা হয়েছে। রাজ্যের আপামর জনগণের কথা, তা নিয়েও আলোচনা চলছে। রাজ্যের মানুষের প্রকৃত বিকাশ হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে। তার পাশাপাশি কয়েকটি শব্দ নিয়ে খুব তুলপাল বলা যেতে পারে বিধানসভা। 1 গুন্ডা, 2 জাত, 3 কমিশন, 4 বলতে পারেন একে অপরের বিরুদ্ধে নানা কটূক্তিতে কথা বলা, এবং কোনো কোনো ক্ষেত্রে কারোর নাম না বললেও তিনি যে এই তালিকায় আছেন, তিনি দাঁড়িয়ে হয়তো কথা বলে তা প্রমাণ করে দিচ্ছেন, নতুবা তিনি তার বাচনভঙ্গিতে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তিনি সে ব্যক্তি। এইসব কিছু নিয়ে যখন আমরা চারদিক থেকে আলোচনা শুনি, কথাগুলো শুনি, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। সেদিক থেকে আজ আমরা বলছি চলুন বিধানসভার চলমান পরিস্থিতি নিয়ে আপনারা প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় সেখানে জানার চেষ্টা করব। সাধারণত আমরা বলি যে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের মন থেকে কথা বলার অনুষ্ঠান। বিধানসভার অধিবেশনে যে কয়েকটি বিষয় খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বা গুরুত্ব সহকারে দেখা হয়েছে, তার মধ্যে অবশ্যই এই সময়ের মধ্যে রাজনৈতিক দল হিসাবে সিপিআইএম তাকে গোটা রাজ্যে প্রচারের আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তার কিছু ঝলক অবশ্যই দেখব, নেতৃত্বের বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো, আপনারা প্রত্যেকে কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরেও কথা বলবেন। কমিশন কেলেঙ্কারির অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে, বিধানসভার ভেতরে বাইরে প্রতিবাদ চলছে এবং বিধানসভার ভেতরে কমিশন কেলেঙ্কারির অভিযোগ যেমন বিরোধীদের রয়েছে, তার পাশাপাশি সরকার পক্ষের তরফেও ট্রেজারির তরফেও তার প্রতিবাদ, তার পাল্টা জবাব কিন্তু দেওয়া হচ্ছে। এই যে কয়েকটি বিষয়, এই বিষয়ের নিরিখে আমরা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আমরা নেতৃত্বের কথাও শুনবো। আমরা একবার শুনি সিপিআইএম মাঠে ময়দানে কর্মসূচি সংগঠিত করে কি বলছে। তথা 24শে মার্চ 2025 আমাদের রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যখন এই রাজ্যের জনসাধারণের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে একের পর এক তথ্য তুলে ধরে বক্তব্য রাখছিলেন, বারবার এই বক্তব্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ বলুন। যদিও রুলিং এর টিম বড়, কিন্তু বিরোধীদের টিম অনেক ছোট, তারা 10 জন প্ল্যান নিয়ে খেলছিল। কিন্তু তাদের রান রেট অনেক উপরে বা তাদের কোনো ইয়ে নেই, কিন্তু বিরোধীদের তো সব রান আউট হয়ে যাচ্ছে। তারা দেখা যাচ্ছে মানুষের মধ্যে বা বিরোধীও খুব বুঝতে যাচ্ছেন টিম জিততে হবে, টিম জিততে হবে। জনগণ যদি সাথে না দেয় বা টিমের যারা টিম বলা হয়েছে তারা ভালো খেলতে না পারে, আপনি তুলনা দেখেই পাবো না। কারণ বিরোধীরা তারা নতুন মাত্র আসেনি, তারা টিমে তারা অলরাউন্ডার, তারা বোলিং ব্যাটিং তারা ফাস্ট, তারাই জিতছে। তার আগেও একজন বিলি ছিল, যারা মাঠে এসেছিল তারা খেলতে পারে, তারা রুলিং এর সাথে একবার এনে গেছে আমাদের দ্বারা খেলা হবে না, তারা আমাদের এখানে বোলিং নেয়, ব্যাটিং দেয়, তো সব এক একা হয়ে গেছে। তারা 10 জন অলরাউন্ডার, বোলিং ব্যাটিং ফার্স্ট, তার সাথে সব ফার্স্ট আর সব রান আউট টেক আউট হয়ে যাবে। শুধু সময় অবস্থায় কেউ বয়সের কারণে, কেউ ব্যবহারের কারণে, আর কেউ যার যার ক্যারেক্টারের কারণে এভাবে রান আউট টেক আউট হয়ে যাবে। আপনার সামনে কেউ পাবে টিকিট, কেউ পাবে না। একমাত্র মুখ্যমন্ত্রী জানে তাকে দিন বলা হবে, তাকে দিলে রান আসবে, তাকে বেশি আসবে। উনি বলবেন উনি তো চিন্তা হয়ে যাচ্ছেন না, কারণ যারা তো ওনাদের সাথে আসেন তারা তো সব উন্নত হয়ে যাবে। উনি তাদের উপরে বিশেষ করে আসেন না, তাই তো উনি এখন বছর ছেড়ে দিয়েছেন।
রাজনীতি এক সময়ে এই যে বিজেপি সরকার আসার পর থেকে জনদুর্ভোগ, দুর্নীতি, চাকরিহীনতায়, বেকারিত্ব, রেগার কাজ নেই, কাজ করলে মজুরি পাচ্ছে না, এরকম অব্যবস্থা, অনাহার, খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলি যেমন বলছেন, তেমনি এ রাজ্যের পঞ্চায়েত থেকে একেবারে মন্ত্রিসভা পর্যন্ত দুর্নীতির পাহাড় জমেছে। এই দুর্নীতির তথ্য একের পর এক তুলে ধরছিলেন। এই বক্তব্য যদি মুখ্যমন্ত্রী সমর্থন না করে থাকতেন, বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারতেন এই বক্তব্য ঠিক হয়নি। নমস্কার, কে বলছেন? বিরুদ্ধে একটা শব্দ বলেন। তেমনি হ্যাঁ, বলুন। দেখুন, গতকালকে আমরা যা দেখলাম পবিত্র বিধানসভা ভিতরে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় ডক্টর মিয়ানরা বিরোধী দলনেতা যেখানে আক্রমণ করে একজন গুন্ডার ভাষায় কথা বলল যে মেলার মাঠে ঢুকে, কিন্তু এটা একটা গুন্ডার কথা হইতে পারে, একজন মন্ত্রীর কথা বলতে পারে না। কিন্তু বিধানসভাটা রতননাথের বাবার সম্পদ না, ত্রিপুরা মানুষের জনগণের টাকার সম্পদ। এই বিধানসভার মধ্যে মানুষের কল্যাণ নিয়ে আলোচনা হবে, বিরোধীরা তাদের যুক্তি খণ্ডন করবে, বিরোধীরা যুক্তি খণ্ডন করবে, তাই হলো নিয়ম। কিন্তু রতনবাবু যেখানে যে কথা ছিল এটা কুকুরের মতো ব্যবহার হইতে, ওনারে মানুষগুলা গণ্য করতে আমাদের একটু কষ্ট হয়। উনি মন্ত্রী মহোদয়, ওনার মুখে এই ধরনের ভাষা একটা গুন্ডার মুখে মানায়, ওনার মতো মুখে ওনারে গুন্ডার পর্দা দিলেই করেই ভালো হবে। আর মাননীয় স্পিকার মহোদয়, উনি যেহেতু একটা চোখও দেখে না আর একটা কানও শোনে না, ওনার ওই চেহারে বসার মতো যোগ্যতা ওনার আসলে আমরা মনে করি উনি ওই চেহারটা ছেড়ে অন্তকে বিজেপির টেবিলে বসে একটা যোগ্য ব্যক্তি বসানো হোক। ওনার মতো খানা মানুষ বসাইলে বিধানসভা সঠিক চলবে না। বিরোধীরা কথা বলতো না জনগণের জন্য, তারা জনগণের ভোটে বিধায়ক, জনগণ কারণে বিধায়ক করে হারাইছিল। বিরোধীর জন্য কথা কনের, জনগণের জন্য কথা কনের, সরকারের ভুল ধরার জন্য। যেহেতু বিরোধীরা যখন তাদের ভুলগুলো ধরে তার প্রতি উত্তর না দিতে পারি না, উত্তরিত হইয়া দেখা যাচ্ছে তাদের জাত নিয়ে কথা বলে। এইখানে বোঝা যাচ্ছে বিজেপি দলটা এই যে জাতি বিদ্বেষী। ওনার মতো মানুষকে আগামী যে মানুষ ঝাড়ু দিয়ে দৌড়ান দিব, একটুটুকুই বলার ওনার ভাই আপনার মাধ্যমে জানাইতে চাই, অন্তত এখনো সাবধান হয়ে যাও, নাহলে ঝাড়ু দিয়ে কিন্তু একদিন থেকে দৌড়াইব, একদিন তোমার ওই কর্মের ফল দেখা দিব। আর বেশি দিন সময় নাই। শব্দও বলেননি। তেমনি বিজেপি দল এই নিয়ে কোন শব্দই প্রয়োগ করেনি। এটা শুধু জিতেন চৌধুরীকে অপমান না, নমস্কার, কে বলছেন? উপজাতি সমাজকে গোটা। কথা বলুন। হ্যালো, কথা বলুন। বলছি যে বিধানসভার যদি একজন বিরোধী দল নেতা না কথা বলতে পারে, তাহলে তারা মুখ্যমন্ত্রী বাসভবনে এসে বন্ধক করে এসে কি হয়েছে না হয়েছে এটা করলে ভালো হবে। এবার যদি একটা দল নেতা এরকম কথা বলে পারে, তুমি সংবিধানের এরকম আসেনি, তাই বিরোধী দল নেতা আসলো কংগ্রেস সরকারের আমলে, তখন তো তাই কথা বলতে নাটক মন্ত্রীর থেকে আরো বেশি নাটক করে অনেক কিছু কথা বল, আর ওখানে বিরোধী দলের নেতার কথা বলতে দিতে পারে না। আর বলবেন যে বাসভবনে বই আসে মুখ্যমন্ত্রী বাসভবনে বই আসে সেটা ইয়ে করতো। একটা বিধানসভার ভিতরে যদি এরকম বিরোধী দলের নেতার কথা না বলে দেয়, তাহলে তারা মর্জি মাফিক মতন করতো। আমার কথা বলার কথা।
গোটা আদিবাসী সমাজকে তারা যে ঘৃণা করে জাতির ভিত্তিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এর বিরুদ্ধে গোটা রাজ্যের যে এমন একজন মন্ত্রী আছেন যে পরিবার 2021 সালেও সে প্রকাশ্যে বলছেন, আমি গর্ব করে বলছি যে আমি বিপিএল পরিবার, সেই মন্ত্রীর ভাই একই পরিবারের সদস্যভুক্ত সেই মন্ত্রীর ভাই কি করে এই 2024 সালের সর্বোচ্চ করদাতাতে পরিণত হয়। এমনকি জাদু কাঠি আছে যে বিপিএল পরিবার থেকে একটা রাজ্যের সবচেয়ে বড় ট্যাক্স দাতা পরিণত হতে পারে। মন্ত্রী সুধাংশু দাসের ভাই, বড় ভাই সেই জায়গার মধ্যে গেছে। এই তথ্যগুলি যখন একের পর এক তুলে ধরছে সেই সময়ে এই রাজ্যের বিধানসভার একজন সিনিয়র মেম্বার, মন্ত্রিসভার সিনিয়র মেম্বার রতনলাল নাথ জিতেন্দ্র চৌধুরীকে জাত ধরে অসম্মান করলেন, যেটা জাতের পরিচয় দিয়েছেন। তার অর্থটা কি? এই উপজাতিরা, আদিবাসীরা তারা অধিকার নিয়ে গণতান্ত্রিক কথা বলতে পারবে না পার্লামেন্টে দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে, তার জন্য জাতের সঙ্গে তুলনা করবেন। তার মধ্য দিয়ে এটা পরিষ্কার বিজেপি দল আরএসএস দ্বারা পরিচালিত মনোবাদী দৃষ্টিভঙ্গিতে বরাবরই তারা শূদ্র, পিছিয়ে পড়া অংশের মানুষ, কি আদিবাসী, কি তফসিলি জাতি, কি নারী, তাদের বিদ্বেষী, তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে সেই জাতি বিদ্বেষের কথা বেরিয়ে এসেছে রতনলাল নাথের মুখ দিয়ে। হলো এই রাজ্যের জনগণের সুখ দুঃখের কথা জানানো এবং এখান থেকেই রাজ্যের মানুষের জন্য আইন তৈরি করা, আইন কার্যকরী করা এবং রাজ্যের মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা। এটার জন্যই এই বিধানসভা তৈরি হয়। জনগণ ভোট দিয়ে এমএলএ তৈরি করে। তারা বিধানসভা ভোটের সময় গিয়ে বলেন না যে আমি বিধানসভার ভিতরে গিয়ে যা খুশি তা বলবো, আইন মানব না, নিয়ম মানব না, পদ্ধতি মানব না। এটা কিন্তু ভোটের সময় বলেন না। ভোটের সময় সবাই বলেন যখন নির্বাচনের দ্বারা নমিনেশন পেপার দাখিলের সময় তাকে একটা ওট নিতে হয়, শপথ নিতে হয় সংবিধানের নামে যে আমি সংবিধান মেনে চলব। তো সংবিধান কি বলেছে? সংবিধান বলেছে যে বিধানসভা বা যে কোনো আইনসভা, লোকসভা, রাজ্যসভা বা বিধান পরিষদ, সেখানে যখন কোনো আলোচনা হবে সেই আলোচনায় সবাই যাতে সমানভাবে গুরুত্ব পায়, সবাই যাতে কথা বলতে পারে, এই সুযোগ করে দিতে হবে। এর দায়িত্বটা কার উপর থাকে? মূলত শাসক দলের উপর, যদি তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে। এখন কেন্দ্রে যারা, রাজ্যে যারা ক্ষমতা আছেন, এই দলের কাছে গণতন্ত্রের কোন সম্মান নেই। গণতন্ত্রের অধিকার সম্পর্কে তারা মানুষকে যেমন দিতে স্বীকার করেন না বা দেন না, বিধানসভার ভিতরে এখন গণতন্ত্রের কণ্ঠটাকে স্তব্ধ করে দিচ্ছে। এমনিতেই আমাদের রাজ্যের বিধানসভায় 7 বছর হয়েছে তারা ক্ষমতা এসছে, কথা বলতে দেন না, আলোচনা করতে দেন না, যা খুশি তা ব্যবহার করছেন, যেটা অসাংবিধানিক এবং নীতি বিরুদ্ধ। এবং বিধানসভার মধ্যে কতগুলো আচরণ বিধি, সেই মন্ত্রী হোক বিধায়ক তাদেরকে মেনে চলতে হয়। আচরণ বিধির বাইরে গিয়ে কথা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম যে এরা সরকারে আসার পর বিজেপি এই আচরণ বিধির মানতে রাজি না, তারা তাদের মধ্যে করে চলতে চান। জনগণের সমস্যা তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা রাস্তায় দাঁড়িয়ে জনগণের সমস্যা নিয়ে কথা বলি, মিছিল মিটিং এর মাধ্যমে কথা বলি, সভা সমিতির মাধ্যমে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই। এটা হলো আমাদের কাজ। তাহলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু লক্ষ্য করে গেল শাসক দল এটাকে সহ্য করতে রাজি না। তাদের বক্তব্য হলো তারা যা করবে সেটাকে মেনে নিতে হবে, তারা যা বলবে এটা এক বাক্যে মেনে নিতে হবে, তার কোনো প্রতিবাদ করা যাবে না। নমস্কার, কে বলছেন? বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না।
বলা যাবে না। এটা কোন গণতন্ত্র? স্বৈরাচারী ব্যবস্থাপনা। এটা ভালো লক্ষণ না। বিধানসভাতে যদি কথা বলতে না দেয়, লোকসভাতে যদি কথা বলতে না দেয়, এর পরিণতি একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছে। এই দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। লোকসভা বিধানসভাতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বিরোধী দলের যারা জেলে পড়েছেন, কথা বলতে দেননি, এমনকি বিধানসভায় এবং লোকসভায় যেতে পর্যন্ত দেননি। তার ফল ওই দলকে ভুগতে হয়েছে। দেশের জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা নমস্কার, দিয়েছে। কে বলছেন? আমাদের এই রাজ্যের বিধানসভায় লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এই যে বিধানসভার ভিতরে বাইরে একটা মানে যে চিঠিও নাড়া করছে। এখানে মন্ত্রী সুধাংশু দাসের ভাই সমস্ত নগরীয় যুবকরা যা যা করতেছে ভুগে গেছে। তাই এখন এখানে বিরোধীরা যতই কিছু করুক না কেন এই কিচ্ছু করতে পারবো না, কারণ এখানে সরকার তার লোক এইটারই কোনো মানে আছে। ওনার ভাই কি সমস্ত কীর্তি কলাম করতাম, কারণ বিরোধ দিকে পুঁকি পুঁকি ভুগে এগুলো পত্রিকাইছে। কাজে আপনারা খুবই ভালো, আপনার যে টপিকগুলো এবং প্রতিবেদীকরণের যেগুলো জিনিস পরে আমরা করি, আমরা অনেক কিছু জানতে পারি। ভালো থাকবেন, সাবধানে থাকবো। রাজ্যের বিধানসভায় এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। সভা, তিনি সবার কথা শুনবেন, সমানভাবে মর্যাদা দেবেন, সবাইকে বলার সুযোগ করে দেবেন। সভা পরিচালনার দায়িত্ব থেকে অধ্যক্ষ মহোদয়। আমরা লক্ষ্য করছি এখানকার বিরোধী দল প্রায়শই বলছে যে এখানে বিধানসভার ভিতরে আমাদের অধ্যক্ষ মহোদয় নাকি নিরপেক্ষ না। অনেক সময় উনি দেখা যাক শাসক দল যখন অসাংবিধানিক কথাবার্তা বলে, নিয়ম বহির্ভূত কথা বলে এবং কুরুচিকর কথা বলে, যেটা বলতে পারে না, এটা দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার সমালোচনা করা, তার বক্তব্যটাকে খারিজ করে দেওয়া, তার দায়িত্ব করে দেওয়া, এটা লক্ষ্য করে দেয়। এটা দায়িত্ব অধ্যক্ষ করে দেয়। আমরা লক্ষ্য করি তিনি সেখানে কোনো ব্যবস্থা নেন না, দর্শকের ভূমিকা নেন। বরঞ্চ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বিরোধী দলকে নানাভাবে বাধা তৈরি করেন, বাধা সৃষ্টি করেন যে, এবং সময় কমান 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 খালি কমান। তো এর হলো সত্য। এখন নমস্কার, কে বলছেন? বরঞ্চ ঠিক করে নিন যিনি কথা বলুন, হ্যালো, কথা বলুন। হ্যালো, কথা বলুন। যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন ওনার নাম কম বললেই ভালো, এবং উনি এই বিধানসভা, আমিও তো ছিলাম 20 বছর, দেখেছি তো। যদি বিধানসভার সমস্ত কার্য বিবরণ নমস্কার, কে বলছেন? আমার মনে হয় বিধানসভার যে সময়টা গিয়েছে, রতনলাল নাথ জিতেন্দ্রবাবুর সঙ্গে যে ব্যবহার করেছেন বিধানসভাতে, এটা কোনো ভদ্রলোক মেনে নিতে পারেন না। একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, যিনি দীর্ঘদিনের এই বিধানসভাতে আছেন, পবিত্র বিধানসভাতে আছেন, উনি একজন বিরোধী দলের নেতার সঙ্গে কিভাবে কথা বলবেন, কিভাবে সেই বিধানসভার পবিত্রতা রক্ষা করবেন সেটা জানেন না। মোটামুটি একজন গুন্ডার মতো, রাস্তায় গুন্ডাররা যে যেভাবে কথাবার্তা বলে সেভাবে কথাবার্তা বলছেন। এটা কোন অবস্থাতে মানা যায় না। ওনার এই আচরণকে আমি ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই। এটা আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ। যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন
ওনার নাম কম বললেই ভালো। এবং উনি এই বিধানসভা নমস্কার, কে বলছেন? 20 বছর দেখিনি তো। হ্যাঁ বলুন। বলছি পবিত্র বিধানসভার তো তারা শপথ নিয়ে দেশের বিধানসভাতে তো শপথ নিয়ে সংবিধানকে শপথ নিয়ে তারা এখানে বিরোধী থাকবে, শাসক থাকবে, তারা হয়তো দেশের গণতন্ত্র বাঁচবে না। তো এই বিধানসভার মধ্যে এগুলি কি শুধু বর্ণনা যে খুব সুন্দর একটা করে গানও শুনিয়ে দিল তাদের। তো এখন এই যে এগুলি চলছে এগুলিতে তারা এগুলি তো এমনি তো এক সময় শিক্ষামন্ত্রী ছিলেন। তবে শিক্ষকরা এবং ছাত্ররা ওনার যে এই ধরনের আচরণের থেকে তারা কি শিখল, তার কাছ থেকে কি শিখল? উনি তো একজন খুব দায়িত্বশীল মন্ত্রী এবং উনি কোনো দীর্ঘ 5 বছর শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় দেশের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে হাল বেহাল করে তুলেছিলেন। এখন বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের অবস্থা যার ফলে উনি বিধানসভার মধ্যে উনি সংবিধানকে শপথ নিয়ে এই ধরনের কথা বলতে পারেন। এই ধরনের কথা বললে তো সমাজের যারা আমরা মাঝে মাঝে বাইক বাহিনী এইসব বাহিনী তারা আরো বেশি পরিমাণে আকর্ষিত হয়ে তারা আরো খারাপ কাজগুলি করতে এগিয়ে আসবে। ছাত্র যুব সমাজগুলি তারা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যাবে। তো এই বিধানসভার মধ্যে ওনাকে শোকজ করা উচিত ছিল বিধানসভার যে অধ্যক্ষের, কিন্তু অধ্যক্ষ ওনাদের দলের লোক, তাহলে ওনাকে শোকজ করবেন কেন? এই কথাটা যদি বিরোধী কোনো কংগ্রেস বা সিপিএমের কোনো কেউ বলতো তাহলে তারা হয়তো এসে তাদেরকে শোকজ করতে হতো সাসপেনশন করে বিধানসভা ব্যবস্থা থেকে। এগুলি তো উচিত না। আমরা তাদের কাছে কি শিখবো? গণতন্ত্র বলতে গণতন্ত্রের কি বা কি দিল দেশে গণতন্ত্রের এই অবস্থা যদি হয়, গণতন্ত্রের নগ্ন চেহারাটা তারাই তো ফুটিয়ে তুলছে। ওনারা তো ক্ষমতা তাদের জন্য সুরক্ষায় নয়, যদি তারা ক্ষমতা থেকে চলে যায় তখন তাদের উপরে এই ধরনের প্রতিশোধ শুরু হয়ে যাবে। তখন তারা কোথায় যাবে? তারাও তো অধিবাসী, তারাও থাকতে হবে নাকি? সবাইকে মিলে থাকতে হবে। তো সবাইকে যখন মিলে থাকতে হবে, উনি বিধানসভার মধ্যে এরকম আচরণ করতে পারেন না। এরা সুধাংশু দাস যে ধরনের বক্তব্য রেখেছেন আজকে বিধানসভার মধ্যে, এটাকে কোনো মতেই মানা যায় না। এবং ওরা তো আমি বলে সব আমি যখন একটা জায়গা থেকে আসছিলাম এবং তাদের একজন মন্ডল নেতা বলছে এই জায়গার টাকাগুলি নাকি তারা কয়েকজনের মধ্যে ভাগ করেছে। তো অনেক বুঝলে তো ওনাদের কথা শুনছিলাম। ওনারা এখন এখানে ছোট ছোট গ্রুপ করে করে গ্রুপে কিভাবে টাকাগুলিকে আত্মসাৎ করা যায় মানুষের। ওনারা বলছে সবকিছু অনলাইনের মধ্যে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল সবকিছুকে ডিজিটাল ডিজিটালের মধ্যেও তারা সময়টা গিয়েছে তার বৃহদাংশ টাইমের অথবা না হলে একটি তুমি একাই ব্যবহার করেছেন। অনেক অনেক সময় এটা হয়েছে। নমস্কার, কে বলছেন? উনি যখন বলবেন কেউ কিছু বলতে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে বিধানসভাতে যে রত্নান্না এই যে বিধানসভা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে যেভাবে অবমাননা করেছেন এবং ওনার জাতীয় কথা বলেছেন, ওনার যে শরীর পাটি পিতার মাথা, ওনারা তো তীব্রতার কথা বলেন, কিন্তু তীব্রতার যারা বিরত রয়েছেন ওনারা তো ওই সম্প্রদায়েরই লোক, কিন্তু ওনারা তো ওইটা নিয়ে কোনো প্রতিবাদ করলেন না। আর বর্তমানে সবসময় এই ধরনের বক্তব্য রাখতেছে। পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাজমুল সাহা, উনি তো পাঠিয়েছিলেন, উনি তো দেখে দেখে হাসছেন, আমরা দেখতে সব দেখছি, মোবাইল দেখছি। উনি কি মুখ্যমন্ত্রী না? ওনার সামনে আমাদের ওনার সামনে এইভাবে চিত্রাচার্যের নিয়ে বা ওই ওনার জাত নিয়ে কথাবার্তা বলেছেন। সবাই জাতির আমরা ত্রিপুরাবাসীর এমন মন্ত্রী শপথ নিয়ে উনি মন্ত্রিত্ব তুলেছেন, কিন্তু উনি যেভাবে কথা বলছেন ওনাকে তো মন্ত্রিত্বই রাখা উচিত না। মন্ত্রিত্বই রাখা উচিত, ওনাকে পদত্যাগ করা উচিত। কথা আছে না, এই দিনের দিন যায় না, মাঘের পর মাঘ আসে, সবসময় মানুষ সেটা মেনে নেবেন না। উনি ওই মোহনপুর থেকে জিতেছিলেন, মোহনপুর কিভাবে জিতছেন, কিভাবে মানুষের উপর অত্যাচার, মানুষের উপর
মানে সন্তান ধরে লিখেছেন, ওই এলাকার মানুষও জানে আর বাসীও জানে। এইভাবে একটা সরকার চলতে পারে না। উন্নয়ন বিরোধী সরকার, স্বৈরাচারী সরকার এইভাবে জনগণের উপর যেভাবে অত্যাচার। এই যে কদিন আগে রামনগরে যে জয়পুরে যে সভা হয়েছিল, সেখানেও তো আমাদের নেতৃত্ব যারা ছিলেন পার্টি, ওনার উপর যেভাবে আক্রমণ করেছেন, সেটা তো ওনারা মুখ বুঝে চুপ করে আছেন। আসলে ওদের মানুষের জনসমর্থন এখন ওদের পিছনে নেই। মানুষ ওনাদেরকে আর সমর্থন করছেন না, মুখ বুঝে চুপ করে আছেন, সম্মত সঠিক জবাবটা দেবেন। মানুষ ওনাদের ভয়ে অনেক বেশি বলতে পারছেন না। এই সরকারের পিছনে মানুষের সমর্থন নেই, দেখছেন না? এদিকে খালি ভাঙছে। এই ভেঙে চুরমা হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে যেদিন চলে যাবে না, ওদিন আর ত্রিপুরা মানুষ ওর দলের নামটাই বুঝবে না। এখানে দেখছেন একটা মন্ত্রী এইভাবে বারবার মানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। ওনাকে তো ওনার আমাদের যে মুখ্যমন্ত্রী, ওনার এই রতনলাল নাথের কথা শুনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই মুখ্যমন্ত্রী থেকে সরতে হয়েছে। এখন আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনিও ওনাকে পত্র দিচ্ছেন, তো উনিও এভাবে চলে যাবে। ওনার সময় এসেছে, আগামী দিনে মানুষকে সরাতে হবে না, ওনাকে এমনিই সরে যেতে হবে। ওনাকে এমনিতেই সরে যেতে হবে। মানুষ আগামী দিনে সেটা সঠিক জবাব দেবেন। গণতন্ত্রপূর্ণ উদ্যোগের ক্ষেত্রে মানুষ যা যা করার আগামী দিনে মানুষ মাঠে নামবেন, ময়দানে নামবেন, রাস্তা নামবেন, নামা শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে আরো জনস্রোত আর বাড়বে। এই জনস্রোতে এই সরকারটা এবং নিজের যে সমস্ত বক্তব্যগুলি রাখছেন আমাদের মন্ত্রী মিনিস্টাররা, হ্যাঁ, তাকে জনস্রোতে ভেসে যাবেন ওনারা মুখ দেখাতে পারবেন না। ওনারা মুখ নমস্কার, কে বলছেন? নমস্কার, দেবর থেকে বলছি। বিধানসভার মধ্যে, সংসদের মধ্যে তার অধিকার থাকে, কারণ বিরোধী দলের নেতা হিসাবে থাকে এবং যারা বিধায়ক থাকে তারাও কথা বলার একটা সুযোগ থাকে। আমরা বিগত দিনও দেখেছি। কিন্তু আসলে বিজেপি সরকার আসার পর থেকে পবিত্র বিধানসভাকে কিন্তু অপবিত্র করে রাখছে। কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি সংসদের মাধ্যমে বিরোধীর কথা কোনো পাত্রে দিতে চায়নি। কিন্তু যাই হোক, কারণ জিতেন চৌধুরীকে যে ধরনের ভাষার কথা বলেছেন, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, আগে ছিলেন শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, কিন্তু সেটা ভুলে গিয়েছেন। কিন্তু জিতেন চৌধুরী তো একটা রাজ পরিবারের লোক, কিন্তু সে তো এইভাবে একটা কথা বলতে পারে না। একটা জাত নিয়ে কথা বলাটা তো আসলে ঠিক না। আসলেও তাদের মন মানসিকতা এই ধরনের, কারণ জাত পাত নিয়ে কথাবার্তা বলে এবং তার পরিপ্রেক্ষিতে বলার পরিপ্রেক্ষিতে কিন্তু নিচের লেভেলও কিন্তু সেটা কিন্তু চলে। কিন্তু আমরা এটাকে একদম ধিক্কার জানাই, কারণ একটা পবিত্র বিধানসভার মাধ্যমে একটা দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন জিতেন বাবু, রতন বাবু ছিলেন, বিরোধী দলও ছিলেন এবং মন্ত্রী বিজেপি হওয়ার পরে মন্ত্রী ছিলেন। কিন্তু আসলে কথাটা কোয়াতে আমরা মনে করি সেটা ভুল হয়েছে, কারণ এটা তীব্র প্রতিবাদ করার দরকার। কারণ যারা আদিবাসী লোক রয়েছে, যারা আদিবাসী লোককে ছাড়া দিব, যে আদিবাসী লোককে কিন্তু সেটা অপমান বা হয়েছে বলে আমরা মনে করি। কারণ একটা বিধানসভার মাধ্যমে যদি বিরোধী দল নেতারা যদি তাদের ভোটটা ধরে, তাহলে সরকারের একটা ভাবমূর্তি ফিরে আসে। কিন্তু তারা এটা চায় না, তারা তাদের মতন করে কাজ করতে চায়। তবে যাই বলবে সেটাই কিন্তু সঠিক বলে মনে করি। আবার দেখলাম আমরা শাসক দলের কিন্তু বিধায়কের উপরও কিন্তু যে রতন বাবু কিন্তু আমার মানে বলেছেন, কিন্তু মাতামারি বিধানসভার কেন্দ্রের বিধায়করা কিন্তু বসার জন্য বলেছেন, একদম মুখ্যভাবে বলেছেন। কিন্তু আসলে সেটা কি ধরনের কথা বলেছেন, কিন্তু এটা আসলে খুবই খারাপ দিক। কারণ আলোচনা সমালোচনা থাকবে, কারণ সরকার আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু সবকিছু। কিন্তু এই রাজ্যের বাজেট কতটুকু হলো, কারণ এই রাজ্যের আইন প্রশাসন থাকাকালীনও কিন্তু বিরোধীরা উপর কিন্তু আক্রমণ হয়। কিন্তু আক্রমণটা হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের দায়, কারণ তারা এই ধরনের বক্তব্য বলে তার নিচের লেভেলে কর্মীরা একটু উৎসাহিত হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ত্রিপুরা যে গন্ডগোল গুলা সিপিএম নেতা কর্মীদের উপর ভারী আক্রমণ প্রতিযোগিত হয়। কিন্তু আমরা সেটাকে জিতেন চৌধুরী যে মানে যে ধরনের বক্তব্য করে সেটাকে আমরা নিন্দা জানাই।
অবিলম্বে এটা ক্ষমা চাওয়ার দরকার বলে আমরা মনে করি। কারণ একটা জিতেন চৌধুরী বিরোধী দলের নেতা, কারণ সারা ত্রিপুরা রাজ্যের অনেক দীর্ঘদিনের মিনিস্টারও ছিলেন। কারণ বামপন্থী নেতারা কথা বলার পরে কথা বলতে ভাষণ বলতে কিন্তু মাপ কাটে দিয়ে বলে, কিন্তু বিজেপি নেতা নেত্রীরা কথা ভাষণ দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের দাঁড়ি বা কোনোটাই থাকে না। আমরা আশা করি এই পবিত্র বিধানসভার মাধ্যমে আলোচনা সমালোচনা থাকবে, সেটা আগামী যাতে এই ধরনের ভুল ত্রুটি না করে আমরা সেটা টিভি 24 মাধ্যমে বলবো। কারণ এটি করে যদি বাজেট করেছে সেই বাজেট যুবকের জন্য কোনো বাজেট নেই, সাধারণ রেগার সঙ্গের জন্য কোনো কেউ কিছু বলতে পারবে না। আর অন্যরা যখন বলবেন তখনই এটাকে বাধা তৈরি করা, কথা বলতে না। নমস্কার, কে বলছেন? এইভাবে কি কথা বলা যায়? হ্যাঁ বলুন। আমি বলছিলাম, প্রথমে আমি বলছি সব কথা রতননাথের সর্বনাশ। উনি যে কালকে যে বক্তৃতা করেছে, উনি তো জনজাতিদের খুব খারাপ অপমান করেছে। প্রথমে আমি বলবো বিজেপির শরিক চিত্রা মাথা আইপিএফটির একজন, উনাদের কি মনে একবারও লাগেনি উনারও মধ্যে পাওয়ানোর দরকার আইপিএফটি চিত্রা মাথা, বিশেষ করে প্রদ্যুৎ কিশোরের মনে লাগার দরকার ছিল এই ব্যাপারটা নিয়ে। জিতেন চৌধুরী অন্য জাতের কি বলছে রতন বাবু, কি বলছে? ওনার সব কিছুই আছে, ঢাকার ব্যবসা থেকে বহু কিছু আছে। আর সাথে বসেছিল মুখ্যমন্ত্রী, উনি মুখ দিয়ে একটা শব্দ আসেনি এই ব্যাপারে ওনাকে থামাতে বা বলতে। উনি বিধানসভাতে বসে উনি ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী মহোদয়ের কাছ থেকে, মহোদয়কে। একটা ব্যাপার হলো এই যে বললাম জিতেন বাবু যে বলেছিল সবচেয়ে বড় পর খারাপ কি বলেছে, 2018 সালে বিপিএল পরিবার সুধাংশু দাসের ভাই, তারা পরিবারটা পুরাটা বিপিএল পরিবার ছিল। কি আলাদিনের কি রাখিয়েছে, 7 বছরে উনি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় আয় করদাতা হয়ে গেছে। কি পেয়েছে বিকাশ দেববর্মা? কি নাই ওনার? পাটপাড়ির হয়ে গেছে, পাটপাড়ের দল হয়ে গেছে বিজেপি দলটা। আর আমি একটাই কথা বলবো, জনজাতির প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে উনার দলকে কি বলে ত্রিপুরা মতার এমএলএ বিধানসভাতে ছিল, ওনাদের লজ্জা পাওয়া উচিত। জনজাতির ব্যাপারে যেই জাত নিয়ে যে কথাটা বললো, ওনাদেরও শরীরে লাগার কথা, কারণ ওনারা লাগাবে না, কারণ ওনারা নোট দিয়েছে। ওনারা নোট প্রত্যেকটা ব্যাপারে ওনারা নোট ছাড়া কিছু চিনে না, আর কিচ্ছু চিনে না। এই ব্যাপারে আগামী 2018 সালে এটার ইয়েটা পাবে, ওটা খুব পাবে। আর রতন বাবুর ছেলে যখন বামফ্রন্ট সরকার ছিল, ওনার ছেলে ডাক্তারি পড়তে পারছিল না, কি ব্যাপারে যখন ডাক্তারি ভর্তি হয়েছে এটাও ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আজকে বিধানসভাতে বসে বিরোধীরা কি হচ্ছে, খুব খারাপ দিও। এগুলি আমরাও বলতে পারি এগুলি ঠিক না। কোনো ইয়ে নেই, ভর্তি হবার কোনো ইয়ে নেই। তাহলে রাস্তায় কথা বলতে পারবো না, যেমন রাস্তায় রয়েছে দেখে, এবং এটা খেতিবাদী দৃষ্টিভঙ্গি যাবে। সুনীল কুমার দাস বলছি। দেখুন, বিজেপি পার্টিটা তারা সারা ভারতবর্ষে একটা অত্যাচার শুরু করে দিছে। এইরকম অত্যাচার চিন্তাই করা যায় না। যে পার্টিটা শ্যামাপ্রসাদ মুখার্জি উনি তো করেছিলেন, তো উনার যে ইতিহাস, উনি ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশের পতাকারে ছাত্ররা একটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলনে এরা জেন্ডারে
সেলুট না জানানে বা না জানানে শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে আমরা মূল নিবাসী যে ছাত্ররা ছিল, মূল ভারতীয় ছাত্ররা, তারা অজস্র পিটাই ছিল এই শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিটিশের পক্ষ হইয়া। তো এরা সময় সময় আসলে এরা বিদেশির সাথে সম্পর্ক এইভাবে তারা মূল ভারতীয় রূপে অত্যাচার করছে, ছাত্ররা পিটাইছে শ্যামা প্রসাদ মুখার্জি। আচ্ছা, এখন প্রশ্ন হলো সেই দলটাই করতেছে, রতন বাবুরা, মানিক সাহা, ওনারা করতেছে। তো মন্ত্রিসভার হাল অবস্থা কি হয়ে জানেন তো? কালকে আমি বলছিলাম যে জজ ওনার ঘরে যে মানুষের রায় ভগবানের জায়গাটা মানে দখল করা, ভগবানের রায় দেয় সেই জায়গাতে একটা হাকিম, সে তার ঘরের মধ্যে কোটি কোটি টাকা আগুনে পুড়ে গেল। কাজে সাজিশ সবগুলি বিজেপির সাজিশ, তাদের মানসিকতার কারণ। আজকে রতনলাল যে ভাষাটা প্রয়োগ করলো জিতেন বাবুর উপরে, এটা জনজাতির আমরার উপরে, কিন্তু বাঙালি হিসাবে আমরার উপরে এটা প্রভাব পড়বো। রতননাথকে যে তা এরকম কথা বলবে, একটা জাতির উপরে আক্রমণ হইব, এটা নিন্দনীয়। মানে শেষ করা যাবে না, নিন্দা শেষ করা যাবে না। কারণ রতননাথ এমন কোন বাঙালি সমাজের এমন কিছু লোক না যে যাই কিছু কইলো তার অপরাধ বাঙালিরা মান্য নিব। তো আমরা বাঙালির পক্ষ থেকে আমরা যেহেতু তীব্র নিন্দা আমরা জানাই রতননাথ বাবুর ব্যবহারটা। আর সবচেয়ে বড় নাতিক যে ব্যবহারটা সিপিএম করতেছে, দেখেন এদের অজস্র ক্ষমতা আছে, দল বল আছে, জনসংখ্যা আছে, তারা শাস্তির দাবিতে বাড়িয়েছে। শাস্তির দাবি কেন পারিল? একটা জাতির যেহেতু এটা সংবিধানে আছে, ST/SC একটা কেস করতে পারে, ফাইল করতে পারে কোর্টে, আগরতলা কোর্টে, করলে পরে মিনিমাম 10 বছর জেল হইতে পারে রতননাথের। তারা কেন এইগুলা দিয়ে রাখছে? কেস ফাইল করুক রতননাথের বিরুদ্ধে। এটা তো লক্ষণ করুককে দেখছে তার ব্যবহারটা জাতির নিয়ে গালি দিছে। আজকে দিবে ST রে, কালকে দিবে SC রে, পরশুদিন দিবে OBC রে, পরশুদিন দিবে ব্রাহ্মণ রে, তো এরপরে দিবে এরে। এটা তো বিরাট অপরাধ। কারণ একটা গালি দেওয়া, যে গালিটা দিছে এটা কিন্তু আমরাও গায়ে লাগবে। কারণ আমরা আপনাদের সমর্থনের লোক না যে রতননাথ যাই কিছু ট্রাইবেল গইয়া এরে বকবো, মুসলিমদের বকবো আর আমরা সমর্থন করবো। তো কাজেই আমরা অনুরোধ করতেছি, নাটকবাজি না করে জিতেন বাবুরা সমস্ত উপজাতি লইয়া কালকে কোর্ট দ্বারা গুলা ST/SC একটা কোন মহিলাদের এবং নয়া সেখানে অধ্যক্ষ বলেছে একটু নমস্কার, কে বলছেন? এটা না, আপনি যা বলেছেন সেটা ঠিক। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, ঘটনা হচ্ছে কি জানেন স্যার, ঘটনা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আজকে এই পার্টিটা পার্টিটা কেটেই স্বাভাবিক কথা। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটাকে জনপ্রতিনিধির সত্যিই থাকে। আমাদের সম্মানীয় রতননাথ স্যার যে দলের বক্তব্য রাখছেন আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ওনাকে আমি কথাটা বলা ঠিক না যে আমার মানসিক দুর্বলতা, মানসিক ডাক্তার দেখানো উচিত। কেন জানেন স্যার, আপনাকে নেপোলিয়ান বলুন, হিটলার বলুন, মুসলিম বলুন, এখনো অত্যন্ত পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু স্থায়ী হয়নি। আমার একটা সমস্ত প্রবলেমটা আমি দেখি বক্তব্যটা রাখছি। স্থায়ী কোন জিনিস না, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সরকার, আজকে এই সরকার থাকবে, কাল সরকার থাকবে, উনি যে ধরনের বক্তব্য রাখছেন আসলে উনি একজন দায়িত্বপ্রাপ্ত একজন প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে আমাদের লজ্জাজনক এবং বেদনাদায়ক। উনি আসলে বয়স্ক হয়েছে, সেদিন আমি সাজেস্ট করছি উনি একটা মানসিক ডাক্তার থেকে মানসিক ডাক্তারের ওষুধ খান, এত বক্তব্যটা সাংবাদিকদের সামনে ভালোভাবে ভালোভাবে কথা বলতে পারেন। নমস্কার স্যার, খুব ভালো একটা প্রোগ্রাম রেখেছেন আপনাদের জন্য।
ঊনকোটি নমস্কার, জেলা কে বলছেন? নমস্কার। গতকাল বলছিলাম যে বিধানসভার বাইরে ভিতরে সব জায়গাতেই প্রতিবাদ চলছে, তো প্রতিবাদ তো হওয়া উচিত, কারণ এই মন্ত্রিসভার মধ্যে মোস্ট সিনিয়র একজন মন্ত্রী, উনি যেভাবে ব্যবহার করলেন একটা বিধানসভার মধ্যে, তো ওনার যে জুনিয়ররা আছে, নতুন অনেক এমএলএ আছে, নতুন প্রথমবার জিতেছে, তো তারা কি শিখবে? ওই লোকটার না লজ্জা নেই। দেখুন না, ওনার ফ্রি আবার এক্সটেনশন নিল, ছেলেটা চাকরিটা বাগিয়ে নিল, ওই ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে ফ্ল্যাট কিনলো, ওখানে নার্সিং হোম করবে। আমরা তো খবর খবর কিছু রাখি, তো ওখানে যেতে পারে না। তো এই লোককে আর কি ব্যবহার পাওয়া যাবে? উনি যাচ্ছি না, আরে ওনার যারটা একবার উনি ভাবুক না, ওনার যে লজ্জা নাই, উনি ওই জায়গাটাতে একবার দেখুক। এর থেকে আর ওনার সম্বন্ধে বেশি কিছু বলার নেই। নমস্কার, ভালো থাকবেন। এই সোমবারের যে অধিবেশন, সেখানে আমি যখন বাজেট অধিবেশনে এই সরকারের সময়েতে যে আকছার দুর্নীতি হচ্ছে তার একটা সুনির্দিষ্ট যে তথ্য দিয়ে যা ত্রিপুরাজ্যের সমস্ত পত্রপত্রিকাতে এবং বিভিন্ন চ্যানেলে এগুলো সম্প্রচার হয়েছে, বিশেষ করে যে ঊনকোটি জেলার থেকে নির্বাচিত একজন সদস্যের ভাই, তিনি 51বর্তী পরিবারেরই বলে আমরা জানি, যে সেই যে নির্বাচিত প্রতিনিধি, তিনি মাত্র কদিন আগেই বলেছেন নিজে থেকেই যে তার পরিবার 2 বছর আগেও বিপিএল কার্ড ছিল তাদের, এবং সেই জন্য তারা গর্বিত। দেখা গেল তার পরিবারের একজন সদস্য এই গেল এই কদিন আগে আমাদের আয়কর দপ্তরে একটা সরকারি কর্মসূচি হয়েছে, সেখানে সরকারের দ্বারা পুরস্কৃত হয়েছেন যে সর্বোচ্চ করদাতা হিসাবে। তো এটা অত্যন্ত অভূতপূর্ব এবং সাংঘাতিক ব্যাপার। 2 বছর আগে যে পরিবারের সদস্য বিপিএল ছিলেন, 2 বছরের মধ্যে সর্বোচ্চ করদাতা হয়ে গেলেন। তো আমি সরাসরি তিনি কোনো ডাকাতি করেছেন, তিনি লুট করেছেন বলিনি, বলেছি যে এই যে শুধু আমার মধ্যে নয়, ত্রিপুরাজ্যের সমস্ত নাগরিকদের মধ্যে এই খবরটা দেখে বা শুনে আশ্চর্যান্বিত হয়েছে যে এই সরকারের সময়েতে যে কিভাবে অনিয়ম সংগঠিত হয়, এটাও তার একটা নজির। কাজে এই সম্পর্কে এটা দিয়ে বোঝা যায় ত্রিপুরাজ্যের পঞ্চায়েত থেকে মহাকারণ অব্দি আমরা বলে আসছি, এবং প্রতিদিন খবরের কাগজে খবর হচ্ছে, এবং কখনো কখনো রাজপথে যারা এই মুষ্টিমেয় লুটেরা গোষ্ঠীর যে রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে এই লুট নিয়ে, বিশেষ করে কমিশন বাণিজ্য নিয়ে, তখনই মাননীয় সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ বলে উঠলেন, তিনি আক্রমণ করে উঠলেন যে এই কথাগুলি বলে আপনি আপনার জাত চিনিয়েছেন। আমার জাত ধরে তিনি শুধু একবার নয়, 2বার নয়, শুধু তা নয়, বলছেন যে আঙ্গুল দেখিয়ে মেলার মাঠে ঢুকিয়ে দেব। তো আজকে আমাদের এই পক্ষ থেকে আমাদের এই ডেপুটি লিডার মাননীয় সমল চক্রবর্তী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এরকম যে অভব্য আচরণ হল, অসংসদীয় শব্দ ব্যবহার করা হলো, তার জন্য মাননীয় মন্ত্রী ক্ষমা চাইবেন কিনা এবং তাকে ক্ষমা চাওয়ানো হোক। কিন্তু আমরা দেখছি উল্টো অধ্যক্ষ তিনি মন্ত্রী হয়ে বলে দিচ্ছেন না, তিনি অসংসদীয় কথা বলেননি, তিনি জাত হিসাবে সিপিএম দলকে বোঝাতে চেষ্টা করেছেন। কথাটা বলেছেন একজন সদস্য, অধ্যক্ষ বুঝলেন কি করে?
যে এই বিধানসভাটাতে কিভাবে কলুষিত হচ্ছে। তো আমরা তার প্রতিবাদ করেছি। আমরা এভাবে এই হাউসে থাকা যায় না, এবং প্রতিবাদ করে আমরা ওয়াকআউট করে আমরা এসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রীর এই অসংসদীয় শব্দ প্রয়োগ এবং যেভাবে বিধানসভার মধ্যে কিস্তি খেওয়ার করে প্রায় সমাজ বিরোধীর ভাষায় এবং সেরকম অঙ্গভঙ্গি করে আজকেও, গতকালও এবং আজকেও বলছে, এবং চিফ হুইপ পেছন থেকে বলছেন যে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। আমরা এই সমস্ত বিষয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আমরা দেব, প্রিভিলেজ মোশন আমরা দেব, যাতে এই আমাদের যে স্বাধিকার যে হরণ হলো, এবং শুধু আমার নয়, গোটা যে আমার সম্প্রদায়কে অপমান করা হলো, হেয় করা হলো, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বা বিধানসভার বিধি অনুযায়ী আমরা বিচার চাই। আপনারা শুনলেন সেখানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বক্তব্য। সার্বিক দিক থেকে এই ইস্যুগুলোই আজ আপনার কাছে যেমন পরিষ্কার, রাজনৈতিক দলগুলোর কাছে যেমন ইস্যু, কর্মসূচি গ্রহণ করেও কিন্তু সিপিআইএম বিষয়গুলোকে জোরালো করার চেষ্টা করছে, জনমত তৈরি করছে। আপনারা দেখছেন শাসক বিরোধী প্রত্যেকের বক্তব্য, প্রত্যেকের তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি মূল্যায়ন করার দায়িত্ব আপনার এবং অবশ্যই আপনাদের। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।